বিসমিল্লাহির রহমানির রহিম। তো গত ভেক্টর ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভেক্টরের হাঁটাহাঁটি নিয়ম নিয়ে। তো এটা হচ্ছে আমাদের ভেক্টরের দ্বিতীয় পার্ট। এখানেও এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। এই অংশটা এবং গত যে ক্লাস দেখাইছি আমরা ওই অংশ, এই দুইটা ভিডিও যদি কেউ দেখে ভালো মনোযোগ দিয়ে, তাহলে আমার কাছে মনে হয় নবম দশম বা এসএসসি শিক্ষার্থীদের কাছে ভেক্টর এমসিকিউ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো দ্বিতীয় ভিডিওটি শুরু করা যাক। তো 1 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে দেখো। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ বি ভেক্টরের মান হচ্ছে এ হলে এ বি প্লাস বি এ ইজিক্যাল টু কত। তো আমরা গত ক্লাসে বলেছিলাম আমরা এরকম থাকলে একটু হাঁটাহাঁটি করে দেখব কি হয় মান। তো আমরা চলো দেখা যাক কোথায় হাঁটাহাঁটি করে আমরা অ্যান্সারটা কি পাই। তাহলে এখানে বলা হয়েছে এ থেকে হাইটা আমরা বিতে যাইতে পারলাম, প্লাস আবার বি থেকে হাইটা এতে যাইতে পারলাম। তাহলে আমরা এ থেকে হাইটা ঠিকঠাকভাবে এতেই যাইতে পারলাম। সেক্ষেত্রে আমরা যে বিন্দু থেকে হাঁটা শুরু করলাম আবার ওই বিন্দুতে যেহেতু গিয়ে শেষ করলাম, থামলাম, এর ক্ষেত্রে আমাদের ভেক্টরের মান হয় 0। তাই আমাদের 1 নম্বরের অ্যান্সার হবে গ। ওকে, তো পরবর্তী প্রশ্নে আমাদের কি বলা হয়েছে, পি ও কিউ বিন্দু দুটির অবস্থান ভেক্টর যথাক্রমে 6a - 8b এবং 3a - 7h। সরি, এটা 7h হবে না, 7b হবে, অর্থাৎ টাইপিং মিস্টেক হয়েছে আর কি। তাহলে 3a - 7b হলে পি কিউ কত। তো এখানে দেখো আমাদের পি কিউ ভেক্টরের মান জানতে চাইছে। তাহলে এরকম অবস্থান ভেক্টর যখন দেওয়া থাকবে আর এরকম যখন একটা পি কিউ ভেক্টরের মান বের করতে বলবে, তাহলে মনে রাখতে হবে আমাকে এই পি কিউ হচ্ছে একটা রৈখিক ভেক্টর, অর্থাৎ একটা রেখা ভেক্টর। কারণ এখানে দুইটা বিন্দু আছে, পি একটা বিন্দু, কিউ একটা বিন্দু। তো পি কিউ যোগ করলে হচ্ছে একটা রেখা, দুইটা বিন্দুকে যোগ করলে। এরূপ রেখা বিন্দু ভেক্টরের অবস্থান ভেক্টর বের করার ক্ষেত্রে আমরা দেখো কিভাবে করতে পারি। নিচে যদি আমরা দেখি, পি কিউ ধারা মূলত পি এর সাপেক্ষে কিউ এর অবস্থান ভেক্টরকে বোঝায়। ওকে, আর পি কিউ হচ্ছে একটা রেখা ভেক্টর, এটা আমরা আগেই বুঝতে পারছি। আর এরূপ রেখা ভেক্টরের ক্ষেত্রে আমাদের অবস্থান ভেক্টর নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা ফলো করতে হবে। অর্থাৎ পি কিউ ভেক্টরের মান হবে কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর। আমি আবারও বলতেছি, এরূপ যখন একটা রেখা ভেক্টরের অবস্থান ভেক্টর মান জানতে চাইবে বা বের করতে বলবে, তখন আমরা দ্বিতীয় যে বিন্দুটা আছে এই বিন্দুর অবস্থান ভেক্টর আগে লিখব, তারপরে মাইনাস দিয়া এই রেখা ভেক্টরের প্রথম যে বিন্দুটা আছে অর্থাৎ পি এর অবস্থান ভেক্টর লিখব। তারপরে ওই অবস্থান ভেক্টর যা যা দেওয়া আছে তা মান বসে আমরা যে অ্যান্সার পাবো ওইটাই হচ্ছে রাইট অ্যান্সার। তো কিউ এর অবস্থান ভেক্টর আমরা এখানে বসাইলাম 6a - 8b, আবার পি এর অবস্থান ভেক্টর বসাইলাম 3a - 7b। এবার এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের এট লাস্ট অ্যান্সার আসতেছে 3a - b। ওকে, তাহলে আমাদের 3a - b যদি হয় তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 2 এর খ। ওকে, এবার পরবর্তী প্রশ্নে আমাদের দেওয়া আছে কি, এবি সরলরেখাকে সি বিন্দুটি 2:3 ভাগে অন্তর্বিভক্ত করলে সি বিন্দুর অবস্থান ভেক্টর সি কে নিচের কোনটি দ্বারা নির্দেশ করা যায়, যেখানে মূল বিন্দুর সাপেক্ষে এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট হাতের এ, বি ও সি। ওকে, তাহলে আমাকে এখান থেকে বুঝতে হবে আমাকে এখানেও অবস্থান ভেক্টর বের করতে বলছে। দ্বিতীয় প্রশ্নে যেটা দেখাইছে ওইটার অবস্থান ভেক্টর বের করতে বলছে, এখানেও অবস্থান ভেক্টর বের করতে বলছে। কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হলো আমাদের এই প্রশ্নের আগের প্রশ্নে বের করতে বলছে কোন একটা রেখা ভেক্টরের অবস্থান ভেক্টর, কিন্তু এখানে আমাকে বের করতে বলছে সি বিন্দুর অবস্থান ভেক্টর। ওকে, অর্থাৎ একটা বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমাকে মনে রাখতে হবে যদি কোনো বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে বলে তাহলে আমাকে যে নিয়মটা ফলো করতে হবে তা হলো কোনো বিন্দুর অবস্থান ভেক্টর আমাকে বের করার জন্য যদি ওই প্রশ্নে অনুপাত দেওয়া থাকে এবং অন্তর্বিভক্ত কথা বলা থাকে, তাহলে প্রথমে ভগ্নাংশের উপরে ও নিচে অনুপাত দ্বয়ের যোগফল লিখতে হবে। তাহলে আমাদের এখানে দেখো অনুপাত দেওয়া আছে 2:3 এবং অন্তর্বিভক্তির কথা বলা আছে। ওকে, এরূপ থাকলে কি করতে বলছে আমাকে, প্রথমে একটা ভগ্নাংশের উপরে ও নিচে অনুপাত দ্বয়ের যোগফল লিখতে হবে। তাহলে আমরা কোন একটা ভগ্নাংশের উপরে ও নিচে অনুপাত দ্বয়ের যোগফল বলতে কি 2+3 উপরেও লিখতে হবে নিচেও লিখতে হবে। তাহলে দেখো আমরা এটাই লিখছি এখানে, সি এর অবস্থান ভেক্টর 2+3, নিচেও লিখলাম 2+3। ওকে, যোগফল লিখতে হবে, এতটুকু শেষ।
দ্বিতীয়ত উপরের মান দ্বয়ের সাথে বিপরীত অবস্থান ভেক্টর বসাতে হবে। হ্যাঁ, এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে এই ভগ্নাংশের উপরের দুইটা মান কি আছে, 2 আর 3। এবার 2 আর 3 এই দুইটার সাথে অবস্থান ভেক্টরকে বসাইতে হবে বিপরীত আকারে। তাহলে আমরা একটু খেয়াল করি 2 কোন ভেক্টরের মান। দেখো অনুপাতের এই যে এবি সরলরেখার ভেক্টরের অনুপাতই হচ্ছে 2:3। তাহলে এ বিন্দুর জন্য হচ্ছে 2 আর বি বিন্দুর জন্য হচ্ছে 3 আর সি বিন্দুর অবস্থান ভেক্টর তো নির্ণয় করতে বলছে। তাহলে এই অনুপাতের মধ্যে কোনোটাই সি বিন্দুর মান আসবে না। তাহলে এ বিন্দুর অনুপাতটা হচ্ছে 2 আর বি বিন্দুর অনুপাতটা হচ্ছে 3 অর্থাৎ সি এর সাপেক্ষে। তাহলে 2 হচ্ছে এর মান, 3 হচ্ছে বি এর মান। তাহলে আমরা এখানে বলছিলাম উপরের মান দ্বয়ের সাথে বিপরীত অবস্থান ভেক্টর বসাতে হবে। তাহলে 2 যেহেতু হচ্ছে এর মান, তাহলে 2 এর সাথে গুণ আকারে বসাইতে হবে বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর আমার এখানে বি দেওয়া আছে, অর্থাৎ এ বি সি এর যে এ বি সি দেওয়া আছে অবস্থান ভেক্টর। তাহলে 2 এর সাথে গুণ করতে হবে বি, আর 3 যেহেতু হচ্ছে আমাদের বি এর অনুপাতের মান, তাহলে 3 এর সাথে গুণ করতে হবে হচ্ছে এ ভেক্টরের অবস্থান ভেক্টর। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করলে কি পাচ্ছি, 2b + 3a আর 2 + 3 নিচেরটার ক্ষেত্রে হচ্ছে 5। অর্থাৎ নিচের মধ্যে গুণ করা যাবে না, শুধু অবস্থান ভেক্টরগুলোকে ভগ্নাংশের উপরের মানগুলোর সাথে গুণ করতে হবে বা বসাইতে হবে। এটাই আমাদের এখানে লেখা আছে যে প্রথমে ভগ্নাংশের উপরে ও নিচে অনুপাত দ্বয়ের যোগফল লিখতে হবে। দ্বিতীয়ত উপরের মান দ্বয়ের সাথে, দেখো উপরের মান দ্বয়ের সাথে বিপরীত অবস্থান ভেক্টর বসাইতে হবে। অর্থাৎ 2 হচ্ছে এ এর অনুপাত, এই কারণে তার সাথে বি বিন্দুর অবস্থান ভেক্টর বসাইতে হবে। আর 3 হচ্ছে বি এর অনুপাত, এই কারণে তার সাথে এ এর অবস্থান ভেক্টর বসাইতে হবে। তারপরে ক্যালকুলেট করে আমরা কি পাইলাম, 2b + 3a/5। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে কোথায় আছে এটা, এই যে দেখো গ নাম্বারে 2b + 3a, সরি এটা 6, এটা হবে না। আমরা যদি খেয়াল করি গ নাম্বারটা দেখো 2b + 3a/5, তাহলে আমাদের 3 এর সঠিক অ্যান্সার হচ্ছে গহ। ওকে, তো দেখো 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেওয়া আছে এ ভি ভেক্টরের মান হচ্ছে x, কিন্তু আবার এখানে মডুলাস দুই পাশে দুইটা দাগও দেওয়া আছে, এর মানে হচ্ছে শুধু এ বি এর মানকে বুঝাইছে। তো এখানে ভেক্টর না দিয়া যদি এই ভেক্টরও দিল না মডুলাসও দিল না, এ ভি = x বলতো, তাহলে ওইটা আর এখানে যে ভেক্টর এবং মডুলাস দেওয়া আছে এই দুটোর মধ্যে পার্থক্য কি। তো এ বি এর মান যদি শুধু দেওয়া থাকতো x, তাহলে বুঝাইতো এ বি এর মানও x, বি এর মানও x। কিন্তু এখানে এ বি এর উপর ভেক্টর দিক দেওয়ার পরে যেহেতু এ বি এর মান x বলা হয়েছে, তো এ বি এর মান নরমালি x। আবার যদি কোথাও বি এ লেখা থাকে, বি এর মান হবে -x, অর্থাৎ দিকের চেঞ্জ হলে মানের চিহ্ন পরিবর্তন হবে। তো এ বি এর মান যেহেতু x বলা আছে, কোন জায়গায় যদি বি এ থাকে তাহলে ওইটার মান হবে -x। তাহলে এত হলে 3ab + 2ba + 2 এর মান কত। তো এই মানটা নির্ণয় করার ক্ষেত্রে দেখো আমরা নিচের দিকে যদি আসি, যে এখন 3ab + 2ba + 2 এর মান হবে 3x, অর্থাৎ ab এর মান যেহেতু x বলা হয়েছে, তাহলে 3x তারপর প্লাস 2ba। দেখো এখানে ab না বইলা ba বলছে, তাহলে এটার মান কি আমরা x বসাইতে পারবো না, -x। তাহলে কি হবে 3x + 2 * ba এর মান হবে -x + 2। তো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 3x ± -2x + 3 অর্থাৎ x + 2। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি পাইলাম, x + 2, অর্থাৎ 5 এর গ নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন আমাকে কি বলা হয়েছে, দেখো এ বি রেখাংশের ওপর যে কোনো বিন্দু সি এবং কোনো ভেক্টরের মূল বিন্দুর সাপেক্ষে এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি ও সি। ওকে, তো সি বিন্দুটি এ বি রেখাংশকে 5:3 অনুপাতে বহির্বিভক্ত করলে কোনটি সঠিক। ওকে, একটু আগে আমরা এরকম অনুপাত দেওয়া থাকলে এবং অন্তর্বিভক্ত কথা বলা থাকলে বলছিলাম কিভাবে অবস্থান ভেক্টর নির্ণয় করে কোন একটা বিন্দু, এটা দেখাইছিলাম। কিন্তু এখানেও ঠিক একইভাবে অনুপাত দেওয়া আছে, আবার অন্তর্বিভক্তি কথা না বইলা বহির্বিভক্তি কথা বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আর আগের যে দেখাইছিলাম আমরা ওই দুটার ক্ষেত্রে ডিফারেন্সটা কি দেখো। তো কোন বিন্দুর অবস্থান ভেক্টর বের করার জন্য, এটা কিন্তু বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে বলছে, সি বিন্দুর, কোন একটা রেখা না। ওকে, তো সি বিন্দুর অবস্থান ভেক্টর বের করার জন্য যদি অনুপাত দেওয়া থাকে এবং বহির্বিভক্তি বলা থাকে, একটু আগে আমরা দেখাইছিলাম অনুপাত দেওয়া থাকে এবং অন্তর্বিভক্তি বলা থাকলে, তো এখানে কিন্তু ওইটা না, এখানে তো অনুপাত দেওয়া আছে ঠিক আছে, কিন্তু অন্তর্বিভক্তি না বলে বহির্বিভক্তি কথা বলা আছে। তো এটা কিভাবে করব,
ওই আগের মতোই প্রথমে ভগ্নাংশের ওপরে ও নিচে অনুপাত দ্বয়ের বিয়োগফল লিখতে হবে। তাহলে আগে ছিল অন্তর্বিভক্তি বলার কারণে যোগফল, এখন হচ্ছে বিয়োগফল। তাহলে আমরা সি এর অবস্থান ভেক্টরের ক্ষেত্রে বিয়োগফল লিখলাম 5 - 3, নিচে লিখলাম কি 5 - 3, কারণ অনুপাত হচ্ছে 5:3। তো উপরে নিচে উভয় জায়গায় আমরা বিয়োগফল লিখলাম। লিখার পরে এখন খেয়াল রাখতে হবে আমাকে, যেহেতু এটা বিয়োগফল আকারে লিখতেছি, তাহলে বড় অনুপাতের বড় মানটাকে আগে লিখতে হবে। হ্যাঁ, এটা এই অনুপাতের শুরুতে থাকুক বা শেষে থাকুক, যে জায়গায় থাকুক না কেন বড়টাকে আগে লিখতে হবে, তারপরে ছোটটাকে। ওকে, তারপর দ্বিতীয়ত কি করতে হবে? দ্বিতীয়ত উপরের মান দ্বয়ের সাথে বিপরীত অবস্থান ভেক্টর বসাতে হবে। এটা আমরা অন্তর্বিভক্তির ক্ষেত্রেও রুলস একই ছিল। তো উপরের মান দ্বয়ের সাথে আমাদের অবস্থান ভেক্টর বসাইতে হবে। তাহলে উপরের মান দ্বয় যদি আমরা খেয়াল করি 5 আর 3 আছে, তাহলে প্রশ্ন আমরা খেয়াল করি এ বি রেখাংশকে 5:3 অনুপাতে বিভক্ত করছে। তাহলে এ এর মান হচ্ছে এ এর অনুপাতের মান হচ্ছে 5, বি এর অনুপাতের মান হচ্ছে 3। তাহলে 5 এর সাথে গুণ করতে হবে বি এর অবস্থান ভেক্টর। তাহলে বি এর অবস্থান ভেক্টর কি দেওয়া আছে? ছোট হাতের বি। এবং এ এর অবস্থান ভেক্টর কি দেওয়া আছে? ছোট হাতের এ। তাহলে 5 এর সাথে গুণ করতে হবে বিপরীত অবস্থান ভেক্টর বি, আর 3 এর সাথে গুণ করতে হবে, যেহেতু এটা বি এর অনুপাত এই কারণে তার সাথে গুণ করতে হবে এ এর অবস্থান ভেক্টর, অর্থাৎ ছোট হাতের এ। তাহলে আমাদের অ্যানসারটা কি হবে? 5 এর সাথে গুণ হবে বি আর 3 এর সাথে গুণ হবে এ। তাহলে আর এবার আমরা এটাকে যদি ক্যালকুলেট করি, আর নিচে যেমন আছে এমনি থাকবে, যেমন আছে তেমনই থাকবে। তো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কি পাচ্ছি? 5b - 3a, আর 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে 5b - 3a/2। তাহলে এটা কোনটা হবে আমাদের রাইট অ্যান্সার? আমরা যদি এখনই খেয়াল করি, দেখো গহ নাম্বারটাতে আছে 5b - 3a/2। তো রাইট অ্যান্সার হচ্ছে গহ। ওকে, তো পরবর্তী প্রশ্নে কি বলা আছে যে 5p - 3q এর বিপরীত ভেক্টর কোনটি? তো আমরা বিপরীত ভেক্টর বের করার ক্ষেত্রে আমাকে বুঝতে হবে কোন একটা অবস্থান ভেক্টরের বিপরীত ভেক্টর বের করার জন্য আমাকে কোন জিনিসটা মাথায় রাখতে হবে। দেখো কি লেখা আছে এখানে, কোনো ভেক্টরের বিপরীত হতে হলে হয় ভেক্টরের চিহ্ন বিপরীত হতে হয়, না হয় দিকের বিপরীত হইতে হয়। ওকে, তাহলে এই ভেক্টরটার বিপরীত ভেক্টর এই চারটা অপশনের মধ্যে যেটা হবে, এটার হয় ওই ভেক্টরের চিহ্নের বিপরীত চিহ্নযুক্ত ভেক্টর থাকতে হবে, আর না হয় দিক বিপরীত হতে হবে। তাহলে এই অবস্থান ভেক্টরের কোনো দিকে উল্লেখ নাই, অর্থাৎ এরো চিহ্ন নাই। তাহলে আমাকে খেয়াল করতে হবে এই যে অবস্থান ভেক্টর দেওয়া আছে তার চিহ্নের বিপরীত অবস্থান ভেক্টর আছে কোনটা। তাহলে 5p আছে প্লাসের, 3q আছে মাইনাসের। তাহলে আমাদের এর বিপরীত ভেক্টর হবে -5p + 3q। তাহলে দেখি আমরা কোনটা রাইট অ্যান্সার। দেখো এই যে গ নাম্বারটাতে আছে -5p + 3q, অর্থাৎ যেই ভেক্টরটা দেওয়া আছে তার বিপরীত চিহ্নযুক্ত ভেক্টর হচ্ছে 6 এর গ। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের গ। ওকে, পরবর্তী প্রশ্নে যদি আমরা আসি, কি দেওয়া আছে এখানে? একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা হচ্ছে এ বি একটা রেখা, এ বি এর মধ্যে এ আর বি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে 2a, এবং বি থেকে সি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে বি। এখন বের করতে বলছে চিত্রে এসি কত, অর্থাৎ এসি এর মান বের করতে বলছে। তাহলে এরকম এটা হচ্ছে একটা রেখা, হ্যাঁ রেখা ভেক্টর। আর রেখা ভেক্টরের ক্ষেত্রে আমরা বলছিলাম যে প্রথমে সি বিন্দুর অবস্থান ভেক্টর, পর হচ্ছে -a বিন্দুর অবস্থান ভেক্টর। কিন্তু এখানে তো সি বিন্দু আর এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া নাই, কোন একটা রেখার বিভিন্ন অংশের অবস্থান ভেক্টর দেওয়া আছে। তাহলে এ সি এর মধ্যে যেই অংশ আছে সবগুলো ভেক্টরের দিক যদি ঠিক থাকে তাহলে প্লাসের হবে, আর দিক যদি বিপরীত হয় অবস্থান ভেক্টরগুলো মাইনাস আকারে হবে। ওকে, তাহলে আমরা এ থেকে এই রেখা বরাবর এ থেকে সি এর দিকে হাইটা যায়, দেখি কি কি অবস্থান ভেক্টর পাই। তাহলে এ থেকে হাইটা প্রথমে বি তে গেলাম, তাহলে অবস্থান ভেক্টর পেলাম কি 2a, আর এটার দিকও ঠিকই আছে, এ থেকে বি এর দিকে আছে, তাহলে প্লাসের 2a পাইলাম। আবার বি থেকে হাইটা সি তে গেলাম, তো এখানেও দিক ঠিকই আছে এবং ভেক্টর পেলাম আমরা কি বি। তাহলে আমরা এ থেকে সি পর্যন্ত মোট অবস্থান ভেক্টর পাইলাম 2a + b। তাহলে আমাদের অ্যান্সার হবে 2a + b, অর্থাৎ 7 এর ক। এখন প্রশ্ন হইল, যদি প্রশ্নটা এভাবে ঘুরাই দিত, এ থেকে বি এর এই অ্যারো চিহ্নটা এদিকেই আছে, কিন্তু বি থেকে সি এর অ্যারো চিহ্নটা এভাবে না দিয়ে উল্টা দিকে এভাবে দিল, অর্থাৎ উল্টা দিকে দিল। তো এই অ্যারো চিহ্নটা যদি উল্টা দিকে হইতো, উপরের দিকে না দিয়ে নিচের দিক নির্দেশ করতো, তাহলে আমাদের যেহেতু এ সি এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এ থেকে বি তে যাইতে দিকটা ঠিকঠাকই পাইলাম। আবার বি থেকে সি এ যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের দিকটা কি হয়ে যেত? উল্টা হয়ে যেত। আর উল্টা হওয়ার কারণে তখন বিটা বি থাকতো না, এটা -b হয়ে যেত। তখন আমাদের এ সি এর ভেক্টরের মান হইতো 2a - b। কিন্তু এখানে এ থেকে সি এর দিকে যাওয়ার ক্ষেত্রে আমরা অবস্থান ভেক্টর ঠিকঠাক
পাচ্ছি এবং দিকও ঠিকঠাক যেহেতু পাচ্ছি, তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে 2a + b অর্থাৎ 7 ক। ওকে, তো পরবর্তী প্রশ্ন আমাদের কি বলা আছে, নিচে একটা চিত্র দেওয়া আছে, চিত্র দেওয়া থেকে আমাদের কি বের করতে বলছে যে পি কিউ যথাক্রমে এ বি ও ডি সি এর মধ্যবিন্দু। তাহলে পিটা হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যবিন্দু, আর কিউটা হচ্ছে ডি আর সি এর মধ্যবিন্দু। ওকে, পি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটি? ওকে, তাহলে পি একটা বিন্দু, তাহলে বিন্দুর অবস্থান ভেক্টর বের করার ক্ষেত্রে আমরা আগে দুইটা নিয়ম আলোচনা করছি, যে অনুপাত দেওয়া থাকলে আর অন্তর্বিভক্তি দেওয়া থাকলে, অথবা অনুৎপাত দেওয়া ও বহির্বিভক্তির কথা বলা থাকলে। কিন্তু এখানে অনুপাত দেওয়া নেই, অন্তর্বিভক্তি বা বহির্বিভক্তি কোনো কথাই বলা নাই। তাহলে এরূপ ক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে পি বিন্দুর অবস্থান ভেক্টর যেহেতু বের করতে বলছে, পিটা কোন কোন বিন্দুর মধ্যবিন্দু। তো পিটা হচ্ছে এ ও বি বিন্দুর মধ্যবিন্দু, তাহলে পি এর অবস্থান ভেক্টর হবে এ এর অবস্থান ভেক্টর প্লাস বি এর অবস্থান ভেক্টরের অর্ধেক, অর্থাৎ এ ও বি এর অবস্থান ভেক্টরকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পি এর অবস্থান ভেক্টর পাবো। তাহলে এ এর অবস্থান ভেক্টর হচ্ছে এ, বি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে বি, তাহলে আমাদের অ্যান্সার হবে এ প্লাস বি আর ভাগ হবে 2 দ্বারা, তাহলে ভাগ হচ্ছে 2। তাহলে আমাদের 8 এর সঠিক অ্যান্সার হচ্ছে গহ, অর্থাৎ গহ। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, আমাদের কোন একটা বিন্দুর অবস্থান ভেক্টর বের করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে 3টি। একটা হচ্ছে অনুপাত অন্তর্বিভক্তি বলা থাকলে, আরেকটা হচ্ছে অনুপাত বহির্বিভক্তি বলা থাকলে, আরেকটা হচ্ছে দুইটা বিন্দুর মূল বিন্দু হলে। ওকে, এবার হচ্ছে প্রশ্ন নাম্বার 9, ভেক্টর 3a - 2b এর সমান্তরাল ভেক্টর কোনটি? দেখো, যেহেতু একটা অবস্থান ভেক্টরের সমান্তরাল ভেক্টর বের করতে বলা হয়েছে, তাহলে আমাকে এখানে মাথায় রাখতে হবে সমান্তরাল ভেক্টর হইতে চাইলে কি হওয়া লাগে। কোন একটা ভেক্টরের সমান্তরাল ভেক্টর হইতে চাইলে, তো কোনো অবস্থান ভেক্টরের সমান্তরাল ভেক্টর হলো ওই ভেক্টরের গুণিতক ভেক্টর বা বিপরীত ভেক্টর। তো দুইটা জিনিস হইলেই আমরা তার সমান্তরাল ভেক্টর পেয়ে গেলাম। তাহলে গুণিতক ভেক্টর বলতে কি বুঝাইছে, যে ভেক্টরটা দেওয়া আছে তার সাথে একই জিনিস গুণ কইরা, সম্পূর্ণ ভেক্টরের সাথে একই জিনিস গুণ করে যেই ভেক্টর পাবো এইটা ওই ভেক্টরও তার সমান্তরাল হবে, অথবা তার বিপরীত ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরের চিহ্নগুলো পরিবর্তন করে যে ভেক্টর পাবো ওইটাও তার বিপরীত সমান্তরাল ভেক্টর হবে। ওকে, তাহলে আমরা এখানে দেখি কোনটা গুণিতক অথবা বিপরীত ভেক্টর পাই কিনা আমরা এই ভেক্টরের। তাহলে এখানে আছে 3a - 2b, তার বিপরীত ভেক্টর যদি পাইতে চাই তাহলে আমাদের কি হইতে হবে, -3a + 2b। তো দেখো আমাদের এখানে 9 এর খ নম্বরে অপশন সঠিক আছে যে -3a + 2b। তাহলে বোঝা গেল যেহেতু আমরা এই ভেক্টরের বিপরীত ভেক্টর পাইয়ে ফেলছি আর বিপরীত ভেক্টরও তার সমান্তরাল ভেক্টর হয়, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে খ। দেখো আমরা যদি এখানে একটু দেখি, এখানে একটু এক্সাম্পল দিয়ে একটু ক্লিয়ার ডিটেলস বোঝানো হয়েছে আর কি। যেমন ধরো না, a - 2b এর সমান্তরাল ভেক্টর হলো -a + 2b। কেন? এইটার বিপরীত ভেক্টর হচ্ছে এটা, দেখো a হচ্ছে প্লাসের, 2b হচ্ছে মাইনাসের, তাহলে এটা হয়ে গেল মাইনাসের, 2b হলো প্লাসের, তাহলে এইটার বিপরীত ভেক্টর, আর বিপরীত হইল সমান্তরাল হয়, এই কারণে -a + 2b এটার বিপরীত সমান্তরাল ভেক্টর হবে। ওকে, এবার আমরা দ্বিতীয়টা হচ্ছে a - 2b এর সমান্তরাল। এটা কিভাবে, দেখো এখানে কি চিহ্ন পরিবর্তন হয়েছে না, কিন্তু দেখো এই যে একটা ভেক্টর আছে তার সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কি পাই, 2a - 4b। তাহলে 2a - 4b, যেহেতু এই ভেক্টরের একটা গুণিতক ভেক্টর হচ্ছে এটা, অর্থাৎ কোন একটা সংখ্যা গুণ করে আমরা এই ভেক্টরটা পাইছি, তাহলে এইটাও তার সমান্তরাল হবে। কেননা আমরা জানি সমান্তরাল হইতে হলে কোন একটা ভেক্টরের ওই ভেক্টরের বিপরীত হইলেও সে সমান্তরাল হবে, বা ওই ভেক্টরের আরেকটা গুণিতক ভেক্টরও তার সমান্তরাল হবে, এই কারণে এটাও সঠিক। এবার তৃতীয়টা যদি আমরা খেয়াল করি, দেখো এই ভেক্টরের সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 3a - 6b পাচ্ছি, তাহলে 3a - 6b এটাও এই ভেক্টরের কোন একটা সংখ্যার সাথে গুণ করে আমরা এই ভেক্টরটা যেহেতু পাচ্ছি, তাহলে এইটাও তার সমান্তরাল হবে। আশা করি আপনারা কোন একটা ভেক্টরের সমান্তরাল ভেক্টর কোনটা হইতে পারে বুঝছেন। ওকে, তো পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, দেখো পরবর্তী প্রশ্ন কি বলা আছে, পি বিন্দুর অবস্থান ভেক্টর এ এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বি হলে পি কিউ কত? ওকে, তাহলে এখানে পি কিউ হচ্ছে একটা রেখা, তাহলে আমরা একটু আগেই বলছিলাম, ব্যাখ্যা করছিলাম যে কোন একটা রেখার অবস্থান ভেক্টর বের করতে চাইলে প্রথমে দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর হয়, পরে মাইনাস দিয়ে প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কি দেওয়া আছে, বি, আর পি বিন্দুর অবস্থান ভেক্টর কি দেওয়া আছে, এ। তাহলে পি কিউ কি হওয়ার কথা আমাদের, পি কিউ এর মান হওয়ার কথা বি - এ, অর্থাৎ কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বি, পরে মাইনাস দিয়া পি বিন্দুর অবস্থান ভেক্টর এ, অর্থাৎ বি - এ। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 10 এর ক। তো পরবর্তী 11 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটা চিত্র দেওয়া আছে, আমাদের চিত্র দেওয়া আছে, তারপর বলা হয়েছে এবি কত।
তাহলে একটু যদি আমরা খেয়াল করি, এবি হচ্ছে একটা রৈখিক ভেক্টর, আর রৈখিক ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি প্রথমে হচ্ছে দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর। ওকে, তাহলে বি এর অবস্থান ভেক্টর কি দেওয়া আছে, দেখো মূল বিন্দুর সাপেক্ষে বি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে বি, তাহলে বি এর অবস্থান ভেক্টর বি। আর এর অবস্থান ভেক্টর কি দেওয়া আছে, মূল বিন্দুর সাপেক্ষে এর অবস্থান ভেক্টর দেওয়া আছে এ, তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা পেলাম কি এ। ওকে, তাহলে এ বি কি হওয়ার কথা, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর বি মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, অর্থাৎ বি মাইনাস এ। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা, গহ নাম্বারটা। ওকে, এবার পরবর্তী প্রশ্ন যদি আমরা খেয়াল করি, ওই চিত্র একই, যদি সি বিন্দুটি এ বি এর মধ্যবিন্দু হয় তবে নিচের কোনটি সঠিক। তাহলে এখানে সি এর অবস্থান ভেক্টর বের করতে বলছে, তাহলে সি তো হচ্ছে একটা বিন্দু, কোন একটা রেখা না। তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর বের করার নিয়ম হচ্ছে তিনটি, একটা হচ্ছে অনুপাত বা অন্তর্বিভক্তি দেওয়া থাকলে, একটা হচ্ছে অনুপাত বা বহির্বিভক্তি দেওয়া থাকলে, আর একটা হচ্ছে এই বিন্দুটা যদি অন্য দুইটা বিন্দুর মধ্যবিন্দু হয়। তাহলে এখানে কোন রুলসের মধ্যে পড়তেছে, সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। ওকে, তাহলে এই নিয়মের মধ্যে আমরা পড়লে আমরা জানি যে মধ্যবিন্দু, এই বিন্দুটার অবস্থান ভেক্টর হয় প্রান্তীয় যে দুইটা বিন্দু আছে, অর্থাৎ সিটা হচ্ছে কার মধ্যবিন্দু, এ ও বি এর মধ্যবিন্দু। তাহলে এ আর বি এর অবস্থান ভেক্টরকে যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা সি এর অবস্থান ভেক্টর পাবো। তাহলে কি হওয়ার কথা আমাদের, এ প্লাস বি বাই টু, সি এর অবস্থান ভেক্টর কি হওয়ার কথা, এ প্লাস বি বাই টু। তো দেখো এখানে খ নাম্বারটাতে আছে এ প্লাস বি বাই টু, অর্থাৎ টু কে তারা কমন নিয়ে হাফ আকারে লিখছে আর কি, অর্থাৎ 12 খ নাম্বারটা সঠিক। এবার হচ্ছে 13 শূন্য ভেক্টরের ক্ষেত্রে। দেখো আমরা অনেক সময় আমাদের কাছে খটকা লেগে শূন্য ভেক্টর আর বিন্দু ভেক্টর নিয়ে, তাহলে দেখো আমরা এই টেবিলটা একটু মাথায় রাখবো শূন্য ভেক্টর আর বিন্দু ভেক্টরের ক্ষেত্রে। তো শূন্য ভেক্টরের কতগুলো বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে মান শূন্য, হ্যাঁ, বা পরম মান বা মান আমরা যাই বলি তার মান শূন্য হয়। তারপরে ধারক রেখা নাই, শূন্য ভেক্টরের কোনো ধারক রেখা থাকে না। তারপরে শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নাই। ওকে, এবার আমরা যদি শূন্য ভেক্টর আমরা যদি এরকম থাকে, কোনো বিন্দু থেকে হাঁটা শুরু করে আবার ওই বিন্দুতে পৌঁছালে তাকে শূন্য ভেক্টর বলে। তাহলে এ থেকে আমরা এতে পৌঁছালাম, তাহলে এটাও শূন্য ভেক্টর, মানে এ থেকে যাত্রা শুরু করে এতেই পৌঁছাইলাম। এবার দ্বিতীয়টা যদি আমরা দেখি, এ থেকে যাত্রা শুরু করে বিতে গেলাম, আবার বি থেকে যাত্রা শুরু করে সিতে গেলাম, এবার সি থেকে যাত্রা শুরু করে এতে গেলাম, এখানেও এ থেকে যাত্রা শুরু করে শেষ পর্যন্ত আমরা এতেই গিয়ে পৌঁছাইলাম ঠিকঠাক ভাবে, তাহলে এটাও শূন্য ভেক্টর। এবার আমরা তৃতীয় ভেক্টরটা যদি খেয়াল করি, বি থেকে হাইটা ডিতে গেলাম, তো ডিতে যেহেতু থামছি আবার ডি থেকে শুরু করে ইতে গেলাম, ইতে যেহেতু থামছি ই থেকে শুরু করে বিতে গেলাম, তাহলে ঠিকঠাক ভাবে আমরা বি থেকে যাত্রা শুরু করছিলাম, শেষ পর্যন্ত আমরা বিতে গিয়ে থামলাম, তাহলে যে বিন্দু থেকে যাত্রা শুরু করছি ওই বিন্দুতে গিয়ে পৌঁছাইলাম, এটাও হচ্ছে শূন্য ভেক্টর। ওকে, তাহলে শূন্য ভেক্টরের বৈশিষ্ট্য শিখলাম। এবার বিন্দু ভেক্টরের বৈশিষ্ট্য হচ্ছে, শূন্য ভেক্টর বিন্দু ভেক্টরের বৈশিষ্ট্য হচ্ছে মান শূন্য নয়, ধারক রেখা আছে, নির্দিষ্ট দিকও আছে, অর্থাৎ শূন্য ভেক্টরের বিপরীত। আর এইটা বোঝার জন্য আমরা যদি এখানে খেয়াল করি, মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান ভেক্টরকেই বিন্দু ভেক্টর বলে, এটা বিন্দু হবে সরি, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান ভেক্টরকেই কি বলে, বিন্দু ভেক্টর বলে। যেমন ওই যে ও হচ্ছে মূল বিন্দু, ও এর সাপেক্ষে এর ভেক্টর বোঝানো হয়েছে, ও এর সাপেক্ষে বি এর ভেক্টর বোঝানো হয়েছে, ও এর সাপেক্ষে সি এর ভেক্টর বোঝানো হয়েছে। তাহলে ও এ ভেক্টর মানে এখানে শুধু বোঝানো হয়েছে এ বিন্দুর ভেক্টর, ও বি ভেক্টর বলতে বোঝানো হয়েছে বি বিন্দুর ভেক্টর, ও সি ভেক্টর বলতে এখানে শুধু সি বিন্দুর ভেক্টরকে বোঝানো হয়েছে, কারণ মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো একটা বিন্দুর ভেক্টরই ওই বিন্দুর ভেক্টর, মূল বিন্দুর ভেক্টর না, অর্থাৎ এ বিন্দু বি বিন্দু সি বিন্দুর ভেক্টরকে বোঝানো হয়েছে। ওকে, তাহলে প্রশ্নে আমাকে কি বলা হয়েছে, শূন্য ভেক্টরের ক্ষেত্রে, তাহলে পরম মান শূন্য, এটা আমরা জানি, যে দেখো মান শূন্য। তারপরে দ্বারক রেখা নেই, তাহলে দ্বারক রেখা নাই, ঠিক আছে, তাহলে 13 নম্বরের 1 ও সঠিক 2 ও সঠিক। 3 কি পেলাম, দিক নির্ণয় করা যায়, হ্যাঁ শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নাই, এই কারণে দিক নির্ণয় করা যায় না, তাই শুধু 1 আর 2 সঠিক, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে 13 ক। ওকে, পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, তো এখানে বলা হয়েছে দেখো ইউ এর বিপরীত ভেক্টর বি হবে যদি বি এর মান ইউ এর মানের সমান হয়। হ্যাঁ, বিপরীত ভেক্টর হইলে আমরা একটু আগে বলছিলাম যে বিপরীত ভেক্টর চেনার জন্য কোন একটা ভেক্টরের কি হইতে হয়, চিহ্ন বিপরীত হইতে হয়, ঠিক আছে। তো এখানে তো আর মান দেওয়া নাই, এই কারণে আমরা এভাবে খেয়াল করবো আর কি। তাহলে কোন একটা বিপরীত ভেক্টরের মান সমান হয়, তারপরে ইউ ও বি এর ধারক রেখা অভিন্ন ও সমান্তরাল। হ্যাঁ, বিপরীত হইতে চাইলে আমাকে ধারক রেখাও অভিন্ন ও সমান্তরাল হতে হয়। আবার ইউ এর দিক বি এর বিপরীত হতে হয়। হ্যাঁ, বিপরীত হলে বিপরীতই হতে হবে, কারণ বিপরীত ভেক্টর যেহেতু বলছে একটা ভেক্টর আরেকটার দিক বিপরীত হতে হবে, একই দিক হলে হবে না। তাহলে এখানে আমরা কি পেলাম, তিনটাই সঠিক পেলাম, অর্থাৎ 14 হচ্ছে গহ নাম্বার অ্যান্সার সঠিক।
তো 15 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে নিচের কোন ভেক্টরের মান নির্দিষ্ট দিক এবং ধারক রেখা নেই। তাহলে আমরা একটু আগেই বলছিলাম সম্ভবত দুইটি প্রশ্নের আগে যে যার নির্দিষ্ট দিক এবং ধারক রেখা থাকে না শূন্য ভেক্টরের, তাহলে 15 সঠিক অ্যান্সার হচ্ছে খ। এবার পরবর্তী প্রশ্নে কি বলা আছে দেখো, এখানে বলা আছে নিচের তথ্যের আলোকে প্রশ্ন উত্তর দাও। এবি রেখাংশের উপর যে কোনো বিন্দু সি এবং কোন ভেক্টরের মূল বিন্দুর সাপেক্ষে এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ পি ও সি। ভেক্টরের মূল বিন্দু ও হলে নিচের কোনটি সঠিক। ওকে, তাহলে বলা হয়েছে এখানে ও এ এর মান, তাহলে ও এ বলতে আমাকে শুধু এ বিন্দুর অবস্থান ভেক্টরকে বোঝাইছে, কারণ ও বিন্দুর অবস্থান, ও তো মূল বিন্দু, আর মূল বিন্দু হলে তার অবস্থান ভেক্টর শূন্য, তো শূন্যর তো আর কোনো ভ্যালু নাই। তাহলে এখানে হচ্ছে শুধু এ বিন্দুর অবস্থান ভেক্টরকে বোঝাইছে। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর কি বলা আছে, ছোট হাতের এ। তাহলে এখানে লিখে আছে এ মাইনাস বি, তাহলে কি সঠিক না? ও এর মান যদি এ হইতো তাহলে সঠিক হইতো। ওকে, তাহলে এই যে দেখো এখানে ব্যাখ্যা আমি লিখে দিছি যে এ এর অবস্থান ভেক্টর মাইনাস ও এর অবস্থান ভেক্টর। যেহেতু ও এ কে যদি আমরা একটা রেখার সাথে কল্পনা করি, তাহলে আমার এটার ও এ এর অবস্থান ভেক্টর হবে কি, প্রথমে এ এর অবস্থান ভেক্টর মাইনাস ও এর অবস্থান ভেক্টর। তাহলে এ এর অবস্থান ভেক্টর হচ্ছে এ, ও এর অবস্থান ভেক্টর শূন্য, কারণ ওটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এ মাইনাস 0 মানে হচ্ছে এ। তাহলে ও এর অবস্থান ভেক্টর কি হওয়ার কথা, এ। যেহেতু এখানে এ মাইনাস বি, এটা ভুল। এবার খ নাম্বার অপশনে কি বলা আছে, ও এ প্লাস ও সি ইজ ইকুয়াল টু এ সি। তাহলে এ সি ভেক্টর হইতে চাইলে আমাকে কি হইতে হবে, এ থেকে হাঁটা শুরু করতে হবে। তাহলে এখান থেকে আমরা হাঁটতে পারতেছি ও থেকে, এখানেও হাঁটতে পারতেছি আমরা ও থেকে, তাহলে এটা হাঁটাহাঁটির নিয়মের মধ্যেই পড়ে না সঠিকভাবে, এখানে খ ভুল। এবার দেখো গ নাম্বারের ক্ষেত্রে এ বি হচ্ছে একটা রেখা, তো রেখা ভেক্টরের অবস্থান ভেক্টর আমরা জানি, প্রথমে হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এখানে বি দেওয়া আছে, আবার মাইনাস দেওয়া আছে, আবার এ বিন্দুর অবস্থান ভেক্টর এ পরে দেওয়া আছে, তাহলে এটা ঠিকঠাক ভাবে আছে। তাহলে রাইট অ্যান্সার 17 হচ্ছে কি গ। এবার গ নাম্বারটা কেন রং, দেখো দেওয়া আছে ও সি ভেক্টর অবস্থান ভেক্টর, তাহলে ও সি হইতে চলে প্রথমে সি বিন্দুর অবস্থান ভেক্টর সি, ঠিক আছে, মাইনাস তারপর হচ্ছে ও বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে ও বিন্দুর অবস্থান ভেক্টর তো শূন্য, কিন্তু এখানে বি দেওয়া আছে, এই কারণে ভুল। তাহলে 17 সঠিক অ্যান্সার আমরা কি পেলাম, গ। ওকে, তো 18 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, মূল বিন্দু দেওয়া আছে, মূল বিন্দু ও এর সাপেক্ষে এ ও বি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ও বি হলে কোনটি সঠিক। ওকে, তাহলে আমরা একটু দেখি, এ বি দেওয়া আছে, তাহলে এ বি এর ক্ষেত্রে আমরা জানি এটা যেহেতু একটা রেখা, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে বি মাইনাস এ, এটা ঠিকঠাক আছে, এখানে এইটাই সঠিক পাই ফেলছি আমরা, এই কারণে 18-র ক নাম্বারটা সঠিক। আর বাকিগুলো কেন ভুল, দেখো এখানে দেওয়া আছে এ বি, তাহলে এটাও কি হওয়ার কথা ছিল, বি মাইনাস এ। আর এখানে দেওয়া আছে ওবি, ওবি মানে কি বি মাইনাস শূন্য, আর শূন্যের যেহেতু ভ্যালু নেই শুধু বি হওয়ার কথা ছিল, তাহলে এটাও ভুল। এবার ও এ কি হওয়ার কথা ছিল, এ মাইনাস শূন্য, তাহলে শূন্যর যেহেতু ভ্যালু নেই হওয়ার কথা ছিল শুধু এ, তাহলে এটাও সঠিক নাই, কারণ এখানে হচ্ছে এ মাইনাস বি, তাহলে সঠিক অ্যান্সার আমরা কি পাইলাম, ক। ওকে, এবার হচ্ছে 19, এ বি এবং সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি এবং সি যদি সি এ বি কে n:m অনুপাতে বহির্বিভক্ত করে তাহলে সি এর অবস্থান ভেক্টর। ওকে, তাহলে এখানে আমরা বিন্দুর অবস্থান ভেক্টর চাইছে, সি বিন্দুর অবস্থান ভেক্টর। তো বিন্দুর অবস্থান ভেক্টরের নিয়ম হচ্ছে 3টি, এর মধ্যে কোনটার মধ্যে পড়লো, এটা অনুপাত দেওয়া আছে আর বহির্বিভক্তি বলা আছে। তাহলে আমরা আগেই আলোচনা করছিলাম অনুপাত আর বহির্বিভক্তি দেওয়া থাকলে প্রথমে অনুপাত দ্বয়ের বিয়োগফল হয় উপরে ও নিচে। তো দেখো আমরা এটাই লিখছি, সি এর অবস্থান ভেক্টর প্রথমে অনুপাত দ্বয়ের বিয়োগফল লিখছি, অনুপাত কি দেওয়া আছে n:m, তাহলে আমাদের উপরেও কি হবে n-m, নিচে কি হবে n-m। এখন প্রশ্ন হলো বিয়োগের ক্ষেত্রে তো বড়টা আগে লিখতে হয়, বড় ছোট আমরা n আর m থেকে বুঝবো কিভাবে, হ্যাঁ যেহেতু এখানে বড় ছোট বোঝা যাচ্ছে না, প্রথমটাকে আমাকে বড় ধরে নিতে হবে, এই কারণে n-টা আগে হবে, তাহলে n-m, নিচে হবে n-m, যেহেতু বহির্বিভক্তি বলছে বিয়োগ হবে, উপরও অনুপাতের বিয়োগফল নিচে অনুপাতের বিয়োগফল। এবার n এর সাথে গুণ হবে n-টা কার মান, দেখো n অনুপাতটা হচ্ছে a বিন্দুর অনুপাত, আর b অনুপাতের অংশটা হচ্ছে এই m অনুপাতটা হচ্ছে b এর অনুপাত, তাহলে a এর অবস্থান ভেক্টরের গুণ হবে m এর সাথে উল্টাটা, আর b n এর সাথে গুণ হবে, এটা যেহেতু a এর অনুপাতের মান b এর অবস্থান ভেক্টর, তাহলে এই কারণে দেখো n এর সাথে গুণ হয়েছে b আর m এর সাথে গুণ হয়েছে a, কারণ কি n হচ্ছে a অক্ষাংশ a এর মান, এই কারণে b গুণ হয়েছে b এর অবস্থান ভেক্টর, আর m-টা যেহেতু b এর অনুপাতের মান এই কারণে a গুণ হয়েছে, অর্থাৎ এটাকে দ্বারা ক্যালকুলেট করা যায় না, যেটা আছে এটাই অ্যান্সার। তাহলে আমাদের এখানে nb মাইনাস ma/n-m, তাহলে এটা হচ্ছে আমাদের 19-এর ক এর সাথে ম্যাচ করলো, এই কারণে আমাদের 19-এর রাইট অ্যান্সার হচ্ছে ক। এবার পরবর্তী প্রশ্নে যদি আমরা খেয়াল করি, দেখো কি দেওয়া আছে এখানে আমাদের, যে ma প্লাস nb ইজ ইকুয়াল টু 0, যেখানে m n ধনাত্মক স্কেলার রাশি হলে a ও b এর ভেক্টর দ্বয় কি রূপ হবে। তো
তো দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেট করে দুই পাশে নিয়ে যাই, নিচে এম এ প্লাস এন বি ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, আমরা দুই পাশে নেওয়ার পরে দেখো তো এম আর এন এর মান কিন্তু স্কেলার রাশি ছিল ধনাত্মক, কিন্তু এন বি যদি ওই পাশে চলে যায় তাহলে এনটা প্লাসের ছিল মাইনাসের হয়ে যাবে। আমরা সমীকরণ নিয়ম অনুসারে জানি এক পাশ থেকে আরেক পাশে যোগ আকার থেকে আরেক পাশে নিলে মাইনাস হয়, তাহলে এম এ মাইনাস এন বি পাইলাম। তো দেখো তো আমরা এখন যদি খেয়াল করি এ ভেক্টরের এম এর মান পজিটিভ, এবার বি ভেক্টরের এন এর মান এই পাশে থাকার কারণে পজিটিভ ছিল, কিন্তু আমরা যখন খেয়াল করব তখন দুইটাকে দুই পাশে নিয়ে, ভেক্টর একাধিক থাকলে দুই পাশে নিয়ে খেয়াল করতে হবে এটা কি সম্পর্ক বিদ্যমান। তাহলে এই পাশে আনার কারণে বি এর আগের এন এর আগে মাইনাস চিহ্ন হয়ে গেল, তাহলে বি এর চিহ্ন যেহেতু নেগেটিভ পাইছি আমরা আর এর চিহ্ন পাইছি পজিটিভ, তাহলে একে অপরের বিপরীত হয়ে গেল, তাহলে তারা বিপরীত ভেক্টর, আর বিপরীত ভেক্টরগুলো সমান্তরাল হয়, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে গ, অর্থাৎ সমান্তরাল ও বিপরীতমুখী।